আরে ইগল, তোমার তো খুব আঘাত লেগে গেছে। উড়তে উড়তে কখন কে জানে এই ঘুড়ির সুতোটা আমার ডানায় এসে মুড়ে যায়। তখন থেকে এর খুব ব্যথা করছে। আহ, জানি না আমি কি করে এর থেকে একটু রেহাই পাবো। আহ ড্রিমল্যান্ড জঙ্গলে সব পশু পাখিরা একসাথে মিলেমিশে থাকতো। এক বিকেলে টিনু পাখি, মিঠু তোতা, ময়না আর পায়রা নিজের নিজের বাসায় বসেছিল। তখনই দুটো ঈগল সেখানে আসে। কেমন আছো ছোট পাখিরা? আরে, এই দুই ঈগল কোথা থেকে এসে গেল? আমরা তো এখানে একটু খেতে এসেছিলাম আসলে। এটা বলে কালু ঈগল টিনু পাখির একটা ডিম খেয়ে নেয়। না, এত চেঁচামেচির কোনো প্রয়োজন নেই, এটা তো শুধু আরম্ভ। এই জায়গা যদি তোমরা খালি না করেছো তাহলে এক এক করে সব ডিম খেয়ে নেব। তোমরা এরকম কেন করছো? আমাদের ঘর ছাড়া করে তোমরা কি পাবে? খুব লাভ আমাদের। তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে আমরা নিজের সঙ্গসাথীদের এখানে আনবো, ওদের সাথে এখানে থাকবো। এখানে জলও আছে, খাবার খুঁজতে আমাদের কোনো সমস্যা হবে না। টিনু পাখি খুব কাঁদতে লাগে, কিন্তু ঈগলেরও আওয়াজ খুব জোরে গর্জন করছিল। যেটা শুনে ছোট হরিণ আর আরো কিছু পশুরা সেখানে পৌঁছায়। তোমরা কেন আমাদের জঙ্গলের পাখিদেরকে বিরক্ত করছো? ওহো, কি ব্যাপার? পাখিদের জন্য এখন হরিণ কথা বলবে? ড্রিমল্যান্ড জঙ্গলে সবাই একসাথে মিলেমিশে থাকে। তুমি এখান থেকে যেতে পারো, না হলে ভালো হবে না। এখন তো আমরা চলে যাচ্ছি, কিন্তু কিছুদিন পর আমাদের দলের সবথেকে বড় ঈগলকে নিয়ে আসবো। আর এটা বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়। এখন সব পাখিরা এটা ভেবে চিন্তায় পড়ে যায় যে ওরা কোন ঈগলকে সাথে আনার কথা বলছিল। দুটো ঈগল উড়তে উড়তে কালী পাহাড়িতে নিজের এলাকায় পৌঁছায়, যেখানে সব থেকে বড় ঈগল গোল্ডি তার নবজাত শিশুর সাথে বসেছিল। তোমরা দুজন কোথা থেকে ঘুরে আসছো? ওই তো খাবার খুঁজে নিয়ে এলাম। এত দূরে যে খাবার খুঁজতে প্রতিদিন অনেক সমস্যা হয়। তো কি হলো, বাঁচার জন্যে পরিশ্রম তো করতেই হবে। আমরা ভাবছি যে ড্রিমল্যান্ডের পাখিদেরকে ওইখান থেকে তাড়িয়ে দিই, তার জায়গায় আমরা থাকবো। আমাদের সবকিছু সহজ হয়ে যাবে। আমাদের সাথে এসো তুমিও। তুমি যদি থাকো তাহলে ওরা ভয় পেয়ে সবাই বাসা ছেড়ে চলে যাবে। সেটা আমি কোনোদিনই করব না। ওই নিরীহ পাখিদেরকে ঘরছাড়া করে আমি কোনোদিনও শান্তিতে থাকতেই পারবো না। পরের দিন সকালে ছোট হরিণ পুকুরে জল খেতে এসেছিল। তখনই ও কারুর চিৎকারের আওয়াজ শুনতে পায়। আহ! ও বাবা গো, এ ভগবান! এটা আবার কার আওয়াজ? এটা শুনে ও উপর দিকে নজর তুলে দেখে, তো দেখে গোল্ডিবাজ বড্ড কষ্ট করে আকাশে উঠছে, আর ওর ডানায় খুব বাজে ভাবে মাঞ্জার সুতো ফেসে আছে। আহ! কত ব্যথা করছে। আহ! গোল্ডি ধরাম করে মাটিতে এসে পড়ে আর কষ্টে কাতরাতে লাগে। আরে ইগল, তোমার তো খুব আঘাত লেগে গেছে। উড়তে উড়তে কখন কে জানে এই ঘুড়ির সুতোটা আমার ডানায় এসে মুড়ে যায়। তখন থেকে এর খুব ব্যথা করছে। আহ! জানি না আমি কি করে এর থেকে একটু রেহাই পাবো। আহ! চিন্তা করো না, চেষ্টা করছি আমি। এটা বলে ছোট হরিণ এগিয়ে যায় আর নিজের পা দিয়ে কোনো রকমে সেই মাঞ্জা খোলার চেষ্টা করে, কিন্তু এতে ওরই পায়ে ঘা হয়ে যায়। বন্ধু হরিণ, আমাকে বাঁচানোর জন্য নিজের পায়ে আঘাত করে ফেললে। তোমার এই সাহায্য আমি জীবনে কোনোদিনও ভুলবো না। এটা আবার কোনো বড় ব্যাপার নয়। যদি কেউ সমস্যায় আছে তাহলে তার সাহায্য তো করাই উচিত। আর দুজন পরস্পরকে নিজের পরিচয় দেয়।
তারপর গোল্ডি বাজ নিজের ঘরে চলে যায়। বাসায় গিয়ে দেখে যে ওর বাচ্চা ঘরে নেই, আর ওর ভেতরে রক্ত পড়ে আছে। আমার বাচ্চা কোথায় গেল সে? ও খুব ঘাবড়ে যেতে লাগে আর এদিক ওদিক নজর ঘোরাতে লাগে। তখনই কালু বাজ আর মোটু বাজ সেখানে আসে। আমায় ক্ষমা করো গোল্ডি, তোমার বাচ্চাকে ওই দুষ্টু পাখির হাত থেকে বাঁচাতে পারলাম না। কোন দুষ্টু পাখি? সেই ড্রিমল্যান্ডের পাখি। তারা দল বল বেঁধে এখানে এলো, তোমার বাচ্চাকে মেরে নদীতে ফেলে দিল, আর তারপর আরো মারলো, আর হুমকি দিল যে ওদেরকে যদি বাসা ছাড়া করা হয় তাহলে এরকম ভাবে আরো আমাদের এসে মারবে। এটা শুনে গোল্ডির মাথা গরম হয়ে যায়, আরও বলে, এই ছোট পাখিদের এত সাহস! আমার বাচ্চাকে মেরেছে, তাকে এত আঘাত করেছে। আজ ওদের বাসায় ঢুকে এক এক করে মারবো। এটা শুনে দুজন ঈগল খুব খুশি হয়ে যায়, আর তিনজনই ড্রিমল্যান্ডের দিকে রওনা হয়। পাখিরা যখন ওদের সাথে গোল্ডি বাজকে আসতে দেখে তো ওরা থরথর করে কাঁপতে লাগে। আরে বাপরে, এত বড় বাজ! এ তো আমাদের সবাইকে মেরে ফেলবে। এবার বুঝে গেছিস তো তোরা? এই সুযোগে দুই ঈগল পাখিদের উপর হামলা করে বসে, আর ওদের চিৎকার শুনে জঙ্গলের বাকি পশুরা সেখানে এসে উপস্থিত হয়। তোমরা ঠিক করছো না, হ্যাঁ? নিরীহ পাখিদেরকে কেন মারছো তোমরা, হ্যাঁ? এরা নিরীহ নয়, অনেক বদমায়েশ। এদেরকে আর আমি এখানে থাকতে দেব না। গোল্ডি এবার রামু হাতির ওপর ঠোঁট দিয়ে আঘাত করতে লাগে আর অনেকটা গভীর আহত করে ফেলে। ওই ওই, তোরা এটা ঠিক করছিস না দুষ্টু ঈগলরা। তখন সেখানে ছোট হরিণ আসে আর বলে, গোল্ডি, এ তুই কি করছিস? ওর আওয়াজ শুনতেই গোল্ডি ওর দিকে তাকায়। গোল্ডির চোখে এক আজব রকমের রাগ ছিল। আমি তো আজ সকালেই তোর প্রাণ বাঁচিয়েছি, মনে আছে? আর তুই আমার জঙ্গলের পাখিদেরকে মারছিস। তোমার জঙ্গলের সব পাখিরা কিছু ঈগলের সাথে মিলে আমার বাচ্চাকে ধরে তাকে মেরে ফেলেছে, না হলে তো তোমাদের পাখিদেরকে আমি কোনো দিনও মারতাম না। এ তুমি কি বলছো? আমাদের জঙ্গলে তো একটাও ঈগল নেই। আর না, আমরা তোমার বাচ্চাকে ওইখান থেকে মেরে ফেলেছি। আমরা তো এটাও জানি না যে তোমার বাসাটা কোথায় আছে। না না গোল্ডি, মিথ্যে কথা বলছে এরা, এরাই তোর বাচ্চাকে মেরেছে। ওদের ব্যবহারে আসা পরিবর্তন দেখে গোল্ডি আবার ভাবতে বাধ্য হয় আর বলে, আমি তোদেরকে পাখিদের উপরে আঘাত করতে বাধা দিতাম। তুই এটাই চাইছিলিস যে আমি তোদের সঙ্গ দিই, তাই তো? তুই ভুল ভাবছিস গোল্ডি। ছোট হরিণ আজ আমার প্রাণ বাঁচিয়েছিল, সে তো নিজেও তাতে আঘাত হয়ে গেছে। যে জঙ্গলের প্রাণীরা এত ভালো হয়ে সে আমার বাচ্চাকে আবার মেরে ফেলতে পারে নাকি? এটা বলে গোল্ডি ওদের খেয়ে নেবে এমন নজরে দেখতে লাগে, আর ওরা দুজন এবার থরথর কাঁপতে লাগে। তুই আমাকে উস্কে দেওয়ার জন্য আমার বাচ্চাকে মেরে ফেলেছিস, তাই তো? না না গোল্ডি, এ কালুর আইডিয়া ছিল। গোল্ডি, ক্ষমা করে দে। শোন, তোর বাচ্চাকে আমরা মারিনি, ওকে শুধু আমরা লুকিয়ে রেখেছি। এটা শুনে গোল্ডি গর্জন করে বলে, আমার বাচ্চা কোথায়? তারপর ওরা গোল্ডিকে সাথে নিয়ে এক জায়গায় নিয়ে যায় যেখানে ও নিজের বাচ্চাকে সুস্থ অবস্থায় পায়। গোল্ডি, এবার আমরা আসি, কেমন? ওরা দুজন পালানোর কথা ভাবে, কিন্তু গোল্ডি ওদের ভালো ধোলাই করে। ও, ও, গোল্ডি, গোল্ডি, ক্ষমা করে দে ভাই, গোল্ডি, ক্ষমা করে দে। আর ওদের রক্তাক্ত করে ফেলে। তারপর গোল্ডিও নিজের বাচ্চার সাথে ড্রিমল্যান্ডে চলে আসে, আর সেও সেই সুন্দর পাখিদের সাথে সেখানেই থাকতে লাগে। তুমি কত নোংরা কালো কাক! তুমি আমার পুরো বাসাটা নোংরা করে দিলে। তো পরিষ্কার করে নাও মোটা পেঁপে, আমার কাজ তো হয়ে গেছে। এখন আমার তোমার সাথে কোনো মতলব নেই। এই গল্পটা হলো ঢোলকপুর গ্রামের। সব পাখিরা আর গাছেরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকত।
সেখানে বিভিন্ন রকমের গাছ ছিল আর অনেক বিভিন্ন রকমের পাখি ওর উপর থাকতো। তখনই একটা গাছ পাখিকে বলে, আরে চামেলি পাখি, দেখ আবহাওয়া কত সুন্দর, ইচ্ছে তো করছে নেচে বেড়াই। তো নাচো, কিন্তু তুমি তো নাচতে পারবে না, তোমার তো পা মাটির নিচে আছে। টিটু গাছ জোরে মাথা নাড়ায় আর চামেলিকে নিচে ফেলে দেয়। দেখো আমি তো নেচে ফেললাম, তুই পড়ে গেলি তো। তুই তো পাগল, বদমাশ গাছ কোথাকার। ওখানে সবাই এরকমই হাসি ঠাট্টা করে। ওখানে একটা পেঁপে গাছেরও এলাকা ছিল, যেখানে সব পেঁপে আর পাখিরা থাকতো। সবাই ভীষণ খুশি খুশি থাকতো। ওখানে একটা মোটা পেঁপের গাছও ছিল, যে সব পাখিদের সাহায্য করত। যখনই কোনো পাখির আশ্রয়ের প্রয়োজন হতো, তো সে মোটা পেঁপের বাসা ব্যবহার করত। মোটা পেঁপে ভীষণই ভালো ছিল আর সব প্রয়োজনীয় পাখিদের সাহায্য করত। তারপর একদিন কাক ওকে বলে, আরে মোটু পেঁপে, আমার বাড়িতে কিছু অতিথি আসতে চলেছে। আমি কি ওদের এখানে আনবো? ব্যাস কিছুদিনেরই ব্যাপার। প্লিজ তুমি নিজের বাসাটা আমাকে ভাড়াতে দেবে? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও, কিন্তু আমার বাসাটা নোংরা করবে না। পেঁপে ওকে নিজের বাড়ি কিছুদিনের জন্য দিয়ে দেয়। তারপর কালো কাকের আত্মীয়রা এসে চলে যায়। কিন্তু ওর আত্মীয়রা মোটা পেঁপের বাড়িতে এত নোংরা করে দিয়ে যায় যে মোটা পেঁপে ভীষণ রেগে যায়। তুমি কত নোংরা কালো কাক! তুমি আমার পুরো বাসাটা নোংরা করে দিলে। তো পরিষ্কার করে নাও মোটা পেঁপে। আমার কাজ তো হয়ে গেছে, এখন আমার তোমার সাথে কোনো মতলব নেই। মোটা পেঁপে এই কথা শুনে রেগে যায়। তার কিছুদিন পরই বর্ষাকাল আসে। সব পাখিরা নিজেদের বাসা বানিয়ে নিয়েছিল, শুধু কালু কাক আর চামেলি পাখি বাসাহীন ছিল। চামেলি বেচারি পরিশ্রম করে যাচ্ছিল, কিন্তু ওর বাসা বানানোর জন্য কিছু জিনিস পাচ্ছিল না। কিন্তু চামেলি পাখি খুবই ভালো ছিল। পেঁপে দাদা, আমি তোমার বাসায় থাকি, বাইরে বৃষ্টি হচ্ছে খুব, আমার বাচ্চারা ভিজে গেছে পুরো। হ্যাঁ চামেলি বোন থাকো, কিন্তু তুমি নোংরা করবে না। আগে কালো কাক থেকে গেছিল, ও আমার বাসাটা অনেক নোংরা করে দিয়েছিল। কিছুদিন পর কাক বৃষ্টিতে খুব ভিজে যায় আর ওর ঠান্ডাও লাগে। ও তখন মোটা পেঁপের কাছেই আসে। পেঁপে দাদা, পেঁপে দাদা, আমাকেও নিজের বাসার মধ্যে ঢুকিয়ে নাও, আমি ঠান্ডায় কষ্ট পাচ্ছি। না কালো কাক, আমার বাসার মধ্যে তোমাদের মতো নোংরা পাখির জায়গা নেই, আর এমনিতেও চামেলি পাখি বাচ্চাদের সাথে আছে, তুমি এখান থেকে চলে যাও। কালো কাক এই কথা শুনে চলে যায়। আর তারপর বৃষ্টির দিন শেষ হয়ে যায় আর সব পাখিরা নিজেদের নিজেদের জায়গায় ফিরে যায় আর আবহাওয়াও খুব পরিষ্কার হয়ে যায়। কিছুদিন পর জঙ্গলে দুটো সাংঘাতিক ঈগল আসে, যে সবাইকে খেয়ে ফেলে আর গাছের ফসল নষ্ট করে। ওরা অনেক পাখিকে নিজের খাবার বানিয়েছিল, আর এখন ওরা মোটা পেঁপের ফসল খারাপ করার জন্য আসে। মোটা পেঁপে, তুই কি করে বাঁচবি? তোরও তো ফসল খারাপ হয়ে যাবে, তারপর তোকে কে আর বাঁচাবে? না ভাই, আমায় মেরো না, আমার ফসল নষ্ট করো না। আমি তো এখানে পাখিদের থাকার জন্যে বাসা দিই, যদি আমি চলে যাই তাহলে পাখিরা বাসাহীন হয়ে যাবে। তাতে আমাদের কি? আমাদের তো ফসলটা খারাপ করার সাথে মতলব। আমরা এখানে সব জঙ্গল নষ্ট করে দেব আর সব পাখিদের মেরে ফেলবো। তখনই পেছন থেকে চামেলি উড়ে আসে আর ও দেখে যে সাংঘাতিক ঈগল মোটা পেঁপেকে হয়রান করছে। ও সঙ্গে সঙ্গে ওখানে যায়। এই সাংঘাতিক ঈগল, মোটা পেঁপে কাকুর থেকে দূরে থাকো, তুমি একে হয়রান করতে পারো না, আর যদি তুমি একে হয়রান করো তাহলে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আরে পাখি, তুই আমার কি ক্ষতি করবি? আমি তো এই সব ফসল খারাপ করে দেব। তাহলে এসেই দেখ না কি হয়। পাখি আর ঈগলের মধ্যে লড়াই হতে থাকে।
তখনই চামেলি পাখি ঈগলকে জঙ্গলের অন্য ভাগে নিয়ে যায়, যেখানে শিকারীরা ফাঁদ ফেলে রেখেছিল। ঈগল চামেলিকে ধরার জন্য ওর পেছন পেছন উড়তে থাকে। তারপর চামেলি পাখি জালের কাছে পৌঁছে যায় আর ওখানে অন্যদিকে ঘুরে যায়। ঈগলের গতি তীব্র ছিল, তাই ও অন্যদিকে উড়তে পারে না আর জালে আটকে যায়। তারপর শিকারী ঈগলকে নিজের সাথে নিয়ে যায় আর চামেলি পাখি আবার মোটা পেঁপের কাছে চলে আসে। চামেলি, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণটাকে এর থেকে বাঁচিয়ে ফেললে। কোনো ব্যাপার না পেঁপে কাকু, তোমার যদি কিছু প্রয়োজন হয় সবার থেকে আগে আমাকে বলবে। তোমাকে কেউ আর এভাবে হয়রান করতে পারবে না। আর চামেলি, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। না, আমার আর এখন কোনো সমস্যা নেই মোটা পেঁপে কাকু। আমি এখন নিজের বাসা বানানোর জন্য কাঠ খুঁজতে যাচ্ছি, কারণ বৃষ্টির দিন আবার আসতে চলেছে যে। আরে চামেলি, তোমায় নিজের বাসা বানানোর প্রয়োজন নেই। এই তো তোমার বাসা, তুমি আমার বাসায় থাকবে। আরে মোটা পেঁপে কাকু, এটা তুমি কি বলছো? হ্যাঁ চামেলি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এতটুকু তো তোমার জন্য করতেই পারি। তুমি এটা নিজের কাকার বাড়ি ভেবে নিও। যখনই তোমার মনে হয় কোনো সমস্যা আসছে বা বৃষ্টি আসছে, তখন তুমি আমার বাসায় রয়ে যাও। আর এই বাসায় শুধু তুমিই থাকবে, আর কেউ থাকবে না। এটা আজ থেকে তোমার বাসা। তাহলে আজ থেকে তুমি আমার মোটা পেঁপে কাকু হলে? হ্যাঁ, সেটা আমি ভেবে নাও। আর মোটা পেঁপে আর চামেলি দুজনেই একসাথে থাকতে আরম্ভ করলো। ওরা দুজন ভীষণ খুশি হয়ে যায় আর অনেক শান্তিতে থাকতে লাগে। চামেলি নিজের বাচ্চাদের ওইখানে নিয়ে যায়। এই গল্পটা থেকে আমরা শিক্ষা পাই যে যা কর্ম আমরা করি সেটাই আমরা পাই। ভালো কর্ম করলে আমরা ভালোই পাব, আর যদি আমরা খারাপ করি তাহলে খারাপই পাবো।